নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি সুরক্ষা ডায়াগনস্টিক্স প্রেজেন্টস ভালো থাকুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি লিবা। আচ্ছা, আপনার কি খুব ঘন ঘন মাথা যন্ত্রণা করে, অত্যাধিক স্ট্রেস নিয়ে নেন, বা কখনো নাক থেকে রক্ত পড়ে, কিংবা প্রস্রাবের সময়? আপনার হাইপার টেনশন বা লিপিড ডিসঅর্ডার নয় তো? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন ডক্টর শুভাশিস গাঙ্গুলি। আপনাকে স্বাগত ডক্টর গাঙ্গুলি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ডায়াবেটোলজিস্ট ডক্টর দেবাশিস সাহা। আমরা আলোচনা করব, তবে আমাদের প্রথম পর্ব স্বাস্থ্যের যত্ন নিয়ে। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্ন রাখবো বিশিষ্ট চিকিৎসকদের কাছে। ডক্টর গাঙ্গুলি, আপনার কাছে আসছি শুরুতে। এই যে হাইপার টেনশন এবং লিপিড ডিসঅর্ডার, এই রোগটা সম্পর্কে একটু আগে ধারণাটা নিয়ে নেওয়া বোধহয় বিশেষ করে প্রয়োজন। মানে হাইপার টেনশন বলতে আমরা যেটা বুঝি, মানে ধরুন উচ্চ রক্তচাপ যদি বাংলায় বলি, সেটা প্রাইমারিলি বা প্রধানত তার সংজ্ঞাটা হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেলসগুলো থাকে তার মধ্যে যেটা ধমনী বা আর্টারি বলি, যখন হার্ট পাম্প করে একটা ভলিউম অফ ব্লাড বেরিয়ে গিয়ে ওই আর্টারির ওয়ালে ধাক্কা মারে, সেটাকেই আমরা বলি ব্লাড প্রেশার আর কি। তো কার্ডিয়াক আউটপুট মানে হার্ট যেটা পাম্প করে যে ব্লাডটাকে বের করে, সেটা গিয়ে বড় আর্টারিতে যেটা লাগে, তারপরে ছড়িয়ে পড়ে সমস্ত শরীরে, এটাই হচ্ছে রক্তচাপ। এবারে এটা একটা হায়ার প্রেশার থাকে যেটাকে আমরা সিস্টোলিক বলি, আর একটা লোয়ার ডায়াস্টোলিক। যখন প্রথমে গিয়ে মারে মানে হার্ট পাম্প করে যখন, সেটাকে আমরা বলি সিস্টোলিক, আর যখন রিল্যাক্স করে হার্ট আবার ফেরত আসে হার্টে ব্লাডটা, সেই প্রেশারটাকে আমরা বলি ডায়াস্টোলিক। নর্মালি দেখা গেছে যে 130 বা 35 হচ্ছে ওপরে সিস্টোলিক, এটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার ধরি, এবং নিচেরটা 70 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি। এই হাইপারটেনশন সম্বন্ধে মানে যদি ধারণা হয় যে এই রক্তচাপের ওপরেই নির্ভর করছে শরীরের টিস্যু পারফিউশন, মানে আমাদের শরীরে যে আমরা যে নিউট্রিশনটা পাই, হার্ট যেটা পৌঁছে দেয়, অক্সিজেন বলুন, বিভিন্ন নিউট্রিয়েন্টস, এটা এসেনশিয়াল। সেই জন্য ব্লাড প্রেশার নর্মাল থাকাটা এসেনশিয়াল। আর এটা যদি বেড়ে যায় তাহলে কি কি ক্ষতি হতে পারে, বা তার প্রতিক্রিয়া কী হবে, বা অসুখগুলো কী, সেগুলো আমরা পরে আলোচনা করছি। ঠিক সেরকমভাবে লিপিড ডিসঅর্ডার বলতে আমরা বুঝি যে রক্তের মধ্যে কিছু চর্বি জাতীয় বা ফ্যাট কিছু থাকে, যেগুলো আমাদের খাবারের মাধ্যমে মানে আমরা যখন হজম করি বা মেটাবলিজম যেগুলো হয়, সেখান থেকে কিছু ফ্যাটি অ্যাসিডস সেগুলো গিয়ে বিভিন্ন অর্গ্যানে জমায়েত হয়, এবং তার সঙ্গে ব্লাড ভেসেলসের দেওয়ালেও গিয়ে পৌঁছয়। সেইটা যদি বেশি হয়, অত্যধিক হয়, তখন সেগুলোও ইনডাইরেক্টলি ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ওবিসিটি ইত্যাদি নানান অসুখের একটা কারণ হতে পারে। তো সেই অসুখের একটা টোটালিটিতে আমরা বলতে পারি লিপিড ডিসঅর্ডার। বেশ, ডক্টর সাহার কাছে প্রশ্ন রাখবো, এই লিপিড ডিসঅর্ডার এবং হাইপারটেনশন, এদের মধ্যে যোগাযোগ কি, মানে এর যোগটা কিসে রয়েছে? এক্স্যাক্টলি, এটা খুব ভালো প্রশ্ন। কারণ লিপিড ডিসঅর্ডার যদি পেশেন্টের বডি ওয়েট বেশি, ওবেসিটি আছে, পেশেন্টের সিডেন্টারি লাইফস্টাইল, ডায়েট ইনটেক ঠিক নয়, তার সাথে পেশেন্ট হয়তো স্মোকিং করছে বা অ্যালকোহল ইনটেক করছে, বিভিন্ন লাইফস্টাইলের বিভিন্ন স্ট্রেস রয়েছে বিভিন্ন কাজের মধ্যে। সো এই সমস্ত কারণে প্রথমে লিপিড ডিসঅর্ডার আসলে তাতে কি হয়, তারপরে যে ছোটো ছোটো আমাদের যে ক্যাপিলারিজ আছে, ছোটো ছোটো এন্ডোথেলিয়াম, তার যে কাভারিংগুলো আছে, সেগুলো ড্যামেজ হতে থাকে, যেগুলো আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস। সেই চেঞ্জেস হওয়ার জন্য আস্তে আস্তে ব্লাড ভেসেলগুলো ঠিক হয়ে যায়, স্টিফ হয়ে যায়, এবং তারপরে ব্লাড প্রেশার আসার চান্স, যেটাকে আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি হাইপারটেনশন, যেটা এসে থাকে। তো সেই কারণে এইভাবে যোগাযোগটা আছে যে লিপিড ডিসঅর্ডার অনেক সময়ই দেখা যায় যে ব্লাড প্রেশার আসার আগে, বা অনেক সময় ব্লাড প্রেশার আসার সাথে সাথে ধরা পড়লো, দুটোই একসাথে। সো দুটোর সাথে একটার সাথে একটা যোগাযোগ আছে। আচ্ছা, ডক্টর গাঙ্গুলি এক্ষুনি বলছিলেন যে লিপিড মানে ফ্যাট, এই ফ্যাটটা রক্তের সাথে মানে এটা আসে খাওয়ার মাধ্যমে, আপনি বলছিলেন, কিন্তু এর প্রভাবটা কি পড়ে? এর প্রভাবটা যেটা পড়বে, ধরুন রক্তটা ঘন হয়ে যাবে, এবং রক্ত যখন ঘন হয়ে যাবে, এই যে এলিমেন্টগুলো মানে ডিফারেন্ট লাইপোপ্রোটিনস থাকে, ধরুন হাই ডেন্সিটি, লো ডেন্সিটি, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলোর মানে অনেকটাই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। মানে ধরুন কিছু ফ্যামিলিতে আছে, কোনো ফ্যামিলিতে ব্লাড প্রেশার, ব্লাড সুগারের হিস্ট্রি আছে, ওবিসিটি আছে, তখন সেক্ষেত্রে তারা অলরেডি প্রিডিসপোজড। এর ওপরে যদি তাদের লাইফস্টাইল ঠিক না হয়, বা ঠিক সময়ে যদি তাদের এই অসুখগুলোকে ঠিকমতো ধরা না পড়ে, তাহলে খুব ধীরে ধীরে ওই আর্টেরিয়াল ওয়ালগুলো ঠিক হতে শুরু করবে, এবং সেই আলটিমেটলি টিস্যু পারফিউশন কমে যাবে। কারণ যে নিউট্রিয়েন্টগুলো যেভাবে যাওয়া উচিত প্রত্যেকটা টিস্যুতে যাবে না, তার ড্যামেজ হবে, এবং সেই
ফলে কী হবে যে টার্গেট অর্গানসগুলো থাকে, ধরুন কিডনি, চোখ, হার্ট, ব্রেন, সেই সমস্ত জায়গায় ব্লাড ভেসেলসগুলো ধীরে ধীরে কনস্ট্রিকশন হবে, রক্ত কম যাবে, সেই জায়গাগুলো অসুখ শুরু হবে, সেই অর্গানগুলো ড্যামেজ হবে। আচ্ছা, কিন্তু এই দুটো অসুখই ডক্টর সাহা মানে বংশগত, মানে আগে যদি ফ্যামিলিতে কারোর থাকে? ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে বংশগত অবশ্যই প্রিডিসপোজিশন হয়। যদি বংশগত যদি থাকে, ধরুন বাবা মায়ের ব্লাড প্রেশার, লিপিড ডিসঅর্ডার আছে, তাহলে তার ছেলের ক্ষেত্রে ব্লাড প্রেশার বা লিপিড ডিসঅর্ডার চান্সটা বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের ব্লাড প্রেশার নেই বা লিপিড ডিসঅর্ডার নেই, কিন্তু ছেলের ক্ষেত্রে বা ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইফস্টাইলের কারণে, ওবেসিটি কারণে অনেক সময় ব্লাড প্রেশার বা লিপিড ডিসঅর্ডার আসতেই পারে। ডক্টর সাহেব, আপনি ব্লাড প্রেশারের কথা বলেন, আমি ডক্টর গাঙ্গুলির কাছ থেকে এই বিষয়টা আসবো। ব্লাড প্রেশার চেক করাটা মানে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে তো জানেনই না তাদের আছেন, হয়তো সেই চেক করাটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর যাদের আছে জানেন, কিন্তু কতদিন গ্যাপে করবেন এবং কোন পদ্ধতিতে করবেন, কিভাবে করবেন, সেখানে কি কোথাওটা খামতি থাকে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা প্রবণতা থাকে সুযোগ পেলেই ব্লাড প্রেশারটা চেক করিয়ে নেওয়ার, এবং সেটা যদি খুব সঠিক জায়গায় এবং ঠিক লোকজনের কাছে যদি না দেখানো হয় তাহলে সেটা ভুল সংকেত দিতে পারে। যেমন ধরুন, যারা ব্লাড প্রেশার অফিসিয়ালি দেখতে অভ্যস্ত, যেমন একটা কোনো হসপিটালের মেডিকেয়ার টিম, সেটা একজন নার্স হতে পারে, ডক্টর হতে পারে, জুনিয়র ডক্টর হতে পারে, একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তাদেরকে শেখানো হয় যে ব্লাড প্রেশার দেখাটা নিয়মটা ঠিক থাকে কিনা। যেমন ধরুন, কাফের সাইজ, কাফটা কোথায় লাগাবেন, মেশিনটা হার্টের লেভেলে থাকবে, প্লাস একটা রুগীকে আসামাত্রই দৌড়ে তাকে শুয়ে ব্লাড প্রেশার দেখানো উচিত নয়। আচ্ছা, একটা কোনো টেবিলে হাতটাকে ফ্ল্যাট রেখে দেখা যায় অথবা শুইয়ে দেখা যায়, এবং সেটা একটু টাইম দিতে হয়, মানে তাকে একটু রিল্যাক্স করিয়ে ব্লাড প্রেশারটা দেখা উচিত। অনেক সময় আমি যদি ব্লাড প্রেশার অ্যাবনর্মাল পাই তাহলে দুটো হাতে দেখা উচিত। কারণ কি? কারণ দেখুন, যে কোনো অসুখ আমি একটা প্রথমবার দেখে একটা কোনো কনক্লুশনে বা ইমপ্রেশন দেওয়ার আগে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে এর ব্লাড প্রেশার হাই আছে কি না। সেজন্য একটু থেমে আরেকটা হাতে দেখা উচিত, কারণ অনেকের ক্ষেত্রে প্রথম ডিটেকশনে দুটো হাতে দুটো ব্লাড প্রেশার থাকতে পারে, যেটা সাধারণ লোকেরা জানেন না। এটা একটা। দুই হচ্ছে যে ধরুন আমি ব্লাড প্রেশার দেখলাম, দেখে খুব মিসকমেন্ট করার একটা ইয়ে থাকে, যিনি দেখলেন তিনি বলে দিলেন আপনার প্রেশার লো, আপনার প্রেশার হাই, এগুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়। আমি ডক্টর সাহের কাছে আরেকটা বিষয়ে আসবো। এখনকার দিনে মানে এখন বর্তমান সময়ের কথা বলছি। আগে দেখা যেত এই সমস্যাগুলো 45 ঊর্ধ্ব বয়স্ক যারা তাদের হচ্ছেন, কিন্তু এখন টিনেজারদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সামনে আসছে। কি মানে এর কারণটা কি? একদম ঠিক। অনেক ক্ষেত্রে টিনেজারদের ক্ষেত্রে যখন আসছে, প্রথমে দেখতে হবে ব্লাড প্রেশার যদি থাকে, হাইপারটেনশন যদি থাকে, ডিসলিপিডিমিয়া যদি থাকে, তাহলে প্রথমে দেখতে হবে যে এটা ব্লাড প্রেশারটা যেটা আসছে সেটা কি প্রাইমারি হাইপারটেনশন না সেকেন্ডারি কজ অফ সাম হাইপারটেনশন। যেমন ধরুন চিলড্রেন বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। কমন কজ হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, এছাড়াও কিছু ফিওক্রোমোসাইটোমাস, কুশিং সিনড্রোম বা থাইরয়েড ডিসঅর্ডার, প্যারাথাইরয়েড ডিসঅর্ডার্স, ইভেন ওবেসিটি ক্যান গিভ ইউ হাইপারটেনশন। সো এই জিনিসগুলোকে আমাদের প্রথমে চক আউট করতে হবে যে কী কারণে আসছে। এবার দেখা যাচ্ছে যে লাইফস্টাইল এবং ল্যাক অফ স্লিপ অ্যান্ড আমাদের মোবাইল বা স্ক্রিন টাইম, এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। যে মানুষ অনেকেই, বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট বা চিলড্রেনরা অনেক রাত জেগে অবধি ওরা বিভিন্ন কাজ করছে, পড়াশোনার কাজ করছে বা স্ক্রিনে কোনো কাজ করছে, এতে তাদের স্লিপ টাইমটা কমে যাচ্ছে, স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে। So along with lifestyle modification, diet control, exercise, body weight maintain, BMI maintain, যেটাকে তার সাথে সাথে শরীরের মধ্যে মাসল ফ্যাট পার্টটাকে কমানো, তার সাথে সাথে স্ক্রিন টাইমকে কমানো বা ওটাকে জাস্টিফাই করা, তার সাথে স্লিপ টাইম একটা ধরুন চিলড্রেন বা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে একটা স্লিপ টাইম শুড বি মোর দ্যান 8 hours অর সো। যদি খুব কম ঘুমোচ্ছে বাচ্চা তাহলে সেক্ষেত্রেও তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সো এগুলো সমস্ত কিছু দেখে তখন আমাদের ডিসাইড করতে হয় এটা কি প্রাইমারি হাইপারটেনশন না সেকেন্ডারি। তো সেখানে ব্লাড প্রেশার, সেখানে খুব গুরুত্বপূর্ণ ডায়েট। ইয়েস, ডায়েট অফকোর্স ইম্পর্টেন্ট, কারণ ডায়েট আলটিমেটলি পেশেন্টের ওয়েট রিডাকশন করতে হেল্প করবে। এবং কিছু কিছু খাবার যেখানে ধরুন লো সল্ট ডায়েট, যেখানে নুন যাতে কম খায়, আর তার সাথে সাথে ফ্যাটি খাবারগুলো, ফ্যাট যেটা আজকালকার অনেকই বাচ্চারাই বা ইয়াং অ্যাডাল্টরা তারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড প্রচুর খাচ্ছে, তো তাতে অনেক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাট চলে যাচ্ছে শরীরের মধ্যে। তো এই সমস্ত কারণে ওয়েট গেইন হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে। বেশ, আমি ডক্টর গাঙ্গুলির কাছে একটা মানে বেসিক প্রশ্ন হয়তো মাথায় আসতে পারে যে এই আলোচনার পর যে দর্শক যারা রয়েছেন তাদের যে ধরবো কী করে যে বিষয়গুলো মানে আমার সমস্যাগুলো রয়েছে কিনা, এটা কি করে বুঝবেন? প্রথমে হচ্ছে যে যদি আমার কোনো সিমটমস নেই, ধরুন আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে অ্যাসিমটোমেটিক হাইপারটেনশন, যেটা আমরা প্র্যাকটিসে প্রচুর পাই।
মানে উনি জানেন না যে ওনার ব্লাড প্রেশার হাই। এবারে এরা কারা? মোস্ট প্রবাবলি এরা একটা জেনেটিক হিস্ট্রি নিয়ে আসছেন। দুই হচ্ছেন কিছু মানুষের অ্যাটিটিউডও এরকম থাকে। ধরুন আমি একটা এমন লাইফস্টাইল লিড করছি যেখানে আমি স্মোক করি, ড্রিঙ্ক করি, আমি রাত্রে জাগি, আমি প্রচুর স্ট্রেস নিই, আমি খাওয়া দাওয়া যা খুশি করি, অথচ আমার অ্যাপারেন্টলি কোনো সিমটমস নেই, বা আমার হয়তো একটু ওয়েট বেড়েছে, শ্বাসকষ্ট হয়, বুকে কখনো চাপ হয়, বাট আমি ইগনোর করি, মানে এটাকে আমি সিমটমস বলে ধরছি না। তাহলে দিস আর দ্য গ্রুপ অফ পিপল যারা কিনা হাই রিস্ক পেশেন্ট, অথচ ফ্যামিলি হিস্ট্রিও আছে। তাদের একটু শিক্ষিত করা উচিত বা তাদের একটু এডুকেট করা উচিত যে তারা রুটিন চেক আপে আসতে পারেন। আপনি যখন এমন একটা প্রফেশনে আছেন যেখানে আপনাকে প্রচুর ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেস নিতে হচ্ছে, বা যেখানে ফ্যামিলি হিস্ট্রি খারাপ, যেখানে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করতে পারছেন না, তো দিজ আর দ্য সাবজেক্ট হু শুড কাম টু দ্য ডক্টর ফর দেয়ার টোটাল থরো চেক আপ টু রুল আউট এনি ক্রনিক মেডিকেল ইলনেস। বেশ, অবশ্যই আমরা দর্শকদের প্রশ্ন শুনবো যে তারা কি প্রশ্ন রাখবেন ডাক্তারবাবুদের কাছে। তবে তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে, ডক্টর শাহর কাছে রাখি। ডক্টর শাহ, এখন এই ব্লাড প্রেশার চেক করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে মানে বিভিন্ন জায়গা থেকে দেখা যায় বা দোকানেও যে ডিজিটাল মেশিন ব্লাড প্রেশার চেক করার জন্য, সেগুলো কি ঠিক? হ্যাঁ, অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন যেটা এসছে সেটা ঠিক, কিন্তু সেটাকে চেক করার সিস্টেমটা ঠিক করে করতে হবে। যেমন ধরুন এই আমাদের যে কাফটা বাঁধতে হবে, যেটা এই জয়েন্টের থেকে অ্যাটলিস্ট 1 ইঞ্চ উপরে বাঁধতে হবে, প্রপারলি ওয়েল ফিটেড হতে হবে, যেটার মধ্যে 2 বা 3টে আঙুলের বেশি যাতে না যায়। বেসিক্যালি 2 আঙুলের বেশি গেলে একটু বেশি লুজ হয়ে যাবে। আর কাফ সাইজও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার ব্যাপারে আমি ডিটেলস ঢুকছি না। কাফ সাইজটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এবারে পেশেন্টের বসা, যেটা ডক্টর গাঙ্গুলি অলরেডি বলেছেন যে পেশেন্ট কী করে বসবে, পেশেন্টের পা ক্রস থাকবে না, সোজা বসবে, পা নিচেটা সাপোর্ট থাকবে। পেশেন্ট কোথা থেকে এলো, ধরুন কোনো স্ট্রেস কাজ করে বা কোথা থেকে এলো, হঠাৎ তখনই না, অ্যাটলিস্ট 10 মিনিট তাকে রেস্ট করিয়ে তারপরে ব্লাড প্রেশার চেক করতে হবে। উনি পেছনে ব্যাকে সাপোর্ট দিয়ে থাকবেন যখন বসবেন, ব্যাক সাপোর্ট লাগবে। ওনার যদি ধরুন কোনো কারণে ব্লাডার ফুল থাকে, ব্লাডার ফুল অবস্থায় ব্লাড প্রেশার অটোমেটিকলি সিম্প্যাথেটিক ওভারঅ্যাক্টিভিটির জন্য বেশি আসবে। তো এই সমস্ত জিনিসগুলোকে কনসিডার করলে অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন ভালো। কারণ দেখুন আজকের দিনে যে আমরা হোম ব্লাড প্রেশার মনিটরিং করছি, যে সুযোগটা আমরা পাচ্ছি, যেটা সমস্ত হাইপার টেনশন গাইডলাইন্স বলছে যে পেশেন্টদের হোম ব্লাড প্রেশার মনিটরিং করো, এবং সেটারও একটা সিস্টেম আছে। যেমন ধরুন যদি আমরা কোনো একটা পেশেন্টের টার্গেট ব্লাড প্রেশারে পৌঁছতে চাই, ধরুন কারো একটা ব্লাড প্রেশার আজকে 160/100 আছে, আমরা সব কিছু দেখা পাওয়ার পর মেডিসিন শুরু করলাম, আমাদের টার্গেট ব্লাড প্রেশার 130/80। সো উনি যদি বাড়িতে রেগুলার চেক আপ করেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, ধরুন একই দিনে সকালে একবার বিকেলে একবার এভাবে করে, বা সকালে 2 বার 1 মিনিট গ্যাপে উইথ অল সিস্টেম যেগুলো আমরা বললাম, তাহলে যে আমরা ওভারঅল ব্লাড প্রেশারের পাবো, সিস্টোলিকের হাইয়েস্ট সিস্টোলিক অ্যান্ড লোয়েস্ট সিস্টোলিক অ্যান্ড হাইয়েস্ট ডায়াস্টোলিক অ্যান্ড লোয়েস্ট ডায়াস্টোলিক, এটা দিয়ে আমরা চাইবো না যে কোনো সময় ওনার ব্লাড প্রেশার বিলো 120/70 যাক। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট। যে ওষুধ আমরা অনেক সময় কী হয়, আমরা শুনি যে মাথা ঘুরছিল, মাকে শুয়ে দিলাম, ব্লাড প্রেশার চেক করলাম 170/100, আমি আরেকটা বিপির ওষুধ খাইয়ে দিলাম। তো এখানে অনেক সময় এমনটাও হতে পারে যে অন্য কোনো কারণে তার মাথা ঘুরে গেছে, কোনো কারণে, কোনো স্ট্রেস, অ্যাংজাইটি বা ইভেন মিডল ইয়ার ডিসঅর্ডার। তো কোনো একটা পেশেন্টের যদি পজিশনের অ্যাবনর্মালিটিস ঘটে, তখনই তার ব্লাড প্রেশার সিম্প্যাথেটিক ওভারঅ্যাক্টিভিটির জন্য শুট আপ করবেই। তো সেখানে নট নেসেসারি যে ওখানে ব্লাড প্রেশারের ওষুধ লাগবে, পসিবল যে ওষুধ খেয়ে আরও বেশি ব্লাড প্রেশার ফল করে যেতে পারে। বেশ, আমরা দর্শকদের প্রশ্ন শুনে নিই। এই মুহূর্তে একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, অনিত ঘোষ রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, নমস্কার, আমার নাম অনিত ঘোষ। আমার বয়স 58 বছর। তো আমি প্রায় গত 12 বছর ধরে তো প্রেশারের ওষুধ খেয়ে আসছি। এরপরও কি আমার হার্ট অ্যাটাক বা স্ট্রোক এসবের কোনো চান্স আছে? আপনি শুনতে থাকুন ডক্টর গাঙ্গুলি। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটু রেগুলার ডক্টরসের চেক আপে থাকতে হবে। কেন বলছি, যদি আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে ব্লাড প্রেশারটা মোটামুটি কন্ট্রোলে থাকে এবং অন্য রিস্ক ফ্যাক্টরগুলো যদি না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকবে। যে জিনিসগুলো হয়তো মিস হয়ে যেতে পারে, যেমন হয়তো আপনি অনেক দিন ডাক্তারের সুপারভিশনে নেই, আপনার একটা লিপিড ডিসঅর্ডার থাকতে পারে বা অ্যাসোসিয়েটেড কোনো হরমোনাল প্রবলেম বা কোনো একটা ডায়েট রিলেটেড ওবিসিটি হচ্ছে, সেটা আপনি বুঝতে পারলেন না, কিংবা হয়তো আপনার হাইপারটেনশন ঠিক আছে কিন্তু হাইপারটেনশনের ফলে হয়তো টার্গেট অর্গান কোনো একটা রেনাল বা চোখের প্রবলেম হচ্ছে, এগুলো অনেক সময় নিজে ধরতে পারবেন না। হয়তো এভরি 3 to 6 months বা ইভেন 1 year ছাড়াও যদি আপনি ডক্টরের চেম্বারে আসেন, সেগুলো তারা ধরতে পারবে। এবং তার সাথে কিছু ব্লাড প্যারামিটার্স থাকে, সেগুলো রেগুলারলি দেখতে হয়।
যদি সেগুলো সব ঠিক থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাকের ইনসিডেন্স ডেফিনেটলি কম। বেশ, আমাদের আরও একজন কলার রয়েছেন, অঙ্কুর সেনগুপ্ত, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার নাম বেসিক্যালি আমার বাবা মা দুজনেরই হাইপার টেনশনের রোগী, তাদের সুগারও আছে। আমার বয়স এখন 34। বেসিক্যালি আমি নিয়মিত চেক করি, বাট আমার একটা রিস্ক ফ্যাক্টর তো থেকেই যায়, তো সেটাই আর কি আমার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, বা এই নিয়মিত চেক আপের মধ্যে থাকাটা কি প্রবাবলি মনে হয় আমার পক্ষে ভালো। তো এইটা নিয়ে যদি একটুখানি সাজেশন ডাক্তারবাবুরা দেন। আপনি শুনতে থাকুন ডক্টর শাহ। এটা খুব ভালো প্রশ্ন। এটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। মানে একটা আমরা সবাই জানি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন, কিন্তু প্রাইমর্ডিয়াল প্রিভেনশন হচ্ছে যখন রিস্ক ফ্যাক্টর ডেভেলপ হয়নি, পেশেন্টের হাইপার টেনশন হয়নি, ডিসলিপিডিমিয়া হয়নি, যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, সে এখন থেকে সতর্ক হতে চায়। তো সেক্ষেত্রে পেশেন্টকে সেম যেগুলো আমরা ডিসকাশন করেছি, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, বডি ওয়েট মেনটেন করা, বিএমআই মেনটেন করা, স্মোকিং, অ্যালকোহল ইনটেক অ্যাভয়েড করা, রাতে শোবার টাইমটা, স্লিপিং টাইম ঠিক রাখা, স্ক্রিন টাইমটাকে ঠিক মিনিমাইজ করা, এই সমস্ত কিছুগুলো মেনটেন করলেই উনি হয়তো আমরা ওনার হাইপার টেনশনটাকে সবসময় আটকাতে পারবো না, কিন্তু আশাটাকে আমরা ডিলে করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ধরুন একজনের ব্লাড প্রেশার এসে গেল অ্যাট দ্য এজ অফ 25, ডিসলিপিডিমিয়া অ্যাট দ্য এজ অফ 25, সাথে ডায়াবেটিস। সো অল দিস থিংস আলটিমেটলি উইল অ্যাটাক এন্ডোথেলিয়াম, মানে আমাদের ছোটো ছোটো ক্যাপিলারি ভেসেলসের ভেতরের যে লেয়ারটা আছে এন্ডোথেলিয়াম, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় এন্ডোথেলিয়াল ডিসফাংশন। তো আলটিমেটলি আমরা এই যে হার্ট, কিডনি, চোখ, নার্ভ ড্যামেজ দেখছি, এটা কিন্তু আসলে ভেতরে সেই এন্ডোথেলিয়ামের ডিসফাংশন থেকেই হচ্ছে। তো উনি যদি প্রথম থেকে এরকম আসার বয়সটাকে 25-এর জায়গায় হয়তো সেটা 45 বা 50-তে তার হাইপার টেনশন এলো, তো সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ইট ইজ এ ম্যাটার অফ ডিউরেশন, কত দিন ধরে ওনার হাইপার টেনশন আছে। আমরা দেখবেন সবসময় জিজ্ঞেস করি যে আপনার ব্লাড প্রেশার কত বছর ধরে আছে, আপনার ব্লাড লিপিডস বেড়ে আছে কত বছর ধরে, আপনার ডায়াবেটিস কত ডিউরেশনের। সো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পুরো আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা আশাটাকে ডিলে করতে পারবো। পরের কলার রয়েছেন তমাল চক্রবর্তী, বলুন। নমস্কার, আমার নাম তমাল চক্রবর্তী। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা দীর্ঘদিনের হাই ব্লাড প্রেশারের রোগী। তো আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান বাবার ওই 2 হাতেরই ব্লাড প্রেশার পরীক্ষা করতে বলেছেন, কখনো বসিয়ে কখনো শুইয়ে। তো এর কারণটা কি, মানে এরকম কেন বলছেন, যদি একটু ডাক্তারবাবুরা একটু বলেন। আপনি সঙ্গে থাকুন ডক্টর গাঙ্গুলি। হ্যাঁ, এটা উনি যেটা বলতে চাইলেন, হয়তো ওনার বাবার পশ্চুরাল হাইপোটেনশন হয়, মানে অনেকের এটাকে আমরা বলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। যাদের ব্লাড প্রেশার থাকে একটা সার্টেন এজের পরে, আমাদের অটোনমিক আমাদের একটা অটোনমিক রেগুলেটরি সিস্টেম আছে। আমাদের যখন কোনো কারণে আমি যখন দৌড়চ্ছি তখন আমার ইনিশিয়ালি ব্লাড প্রেশার বাড়বে এবং হার্ট রেট বাড়বে, তারপরে হার্ট বা আমাদের রিসেপ্টার্স যেগুলো আছে সেটা অটো রেগুলেশনে ওটাকে আবার ঠিক করে ফেলবে, যাতে আমি অনেকটা দৌড়তে পারি, হাঁটতে পারি। আমি একটা পজিশনে আছি, সেখান থেকে হঠাৎ করে আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আমার ব্লাড প্রেশার, আমার কার্ডিয়াক আউটপুট, আমার হার্ট রেট যদি তার সঙ্গে কোপ করতে না পারে, তাহলে কিন্তু আমি পড়ে যাব। তো এটা যত বয়স বাড়ে এই অটো রেগুলেশনটা ফেল করতে শুরু করে। তো এটাকে আমরা বলি অটোনমিক নিউরোপ্যাথি আর কি। তো ওনার বাবার আমি বয়স কত জানি না, কিন্তু ইট ক্যান হ্যাপেন আফটার 50-60, যে কোনো এজে। এবারে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আরও কতগুলো কারণ থাকে। একটা তো যেরকম আপনার ডিজেনারেশন হচ্ছে ডিউ টু এজ, নিউরোপ্যাথি হচ্ছে, তাছাড়াও ধরুন ফ্লুইড বা সল্ট লেভেল, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যারা হাইপারটেনসিভ তারা নুন খানই না একদম। এবারে তাদের ক্ষেত্রে যদি সল্ট ডেপ্লিশন হয় বা কিছু ওষুধ আছে যেখানে সল্ট কমে যায়, সোডিয়াম কমে যায়, হয়তো দিনের পর দিন খেয়ে যাচ্ছেন, ডক্টরস দেখাচ্ছেন না, বা ইলেকট্রোলাইটগুলো আমরা টেস্ট করছি না, সেক্ষেত্রে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওনার ক্ষেত্রে উনি যে প্রশ্নটা করেছেন যে কেন এটা হচ্ছে, কেন বারবার দেখতে হচ্ছে, তার নিশ্চয়ই আইদার অটোনমিক নিউরোপ্যাথি আছে অথবা ফ্লুইড সল্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিছু আছে, সেই জন্য ডক্টর বলেছেন পজিশন চেঞ্জ করতে। আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করলাম। নজর রাখবো আমরা পরবর্তী পর্বে সুরক্ষা মন্ত্র। আমি শুরুতেই চলে যাব ডক্টর গাঙ্গুলির কাছে। ডক্টর গাঙ্গুলি, কি করা উচিত, কি করা উচিত না? আমি আবার যেটা বলেছি সেটাই হাইলাইট করছি যে আমাদের উচিত হচ্ছে নিজেদের জানা যে আমরা কখন ডাক্তারের কাছে যাব। ওই 4টে পয়েন্ট: প্রিভেনশন, আমি কোনো একটা অসুখ, মানে আমরা যেহেতু হাইপারটেনশন এবং লিপিড ডিসকাস করছি, হাউ টু প্রিভেন্ট, হাউ টু ডিটেক্ট, কখন আসতে হবে, এবং ডিটেকশনের পরে ইভ্যালুয়েট করার টাইম দেবো ডাক্তারকে যে আমার এই অসুখটা কতটা হয়েছে, অ্যান্ড দেন ট্রিটমেন্ট। এই 4টে পার্টে আমার নলেজটুকু থাকা দরকার, অ্যান্ড আই উড শেয়ার উইথ মাই ডক্টর অ্যান্ড উইড কাম অ্যাট দ্য রাইট টাইম টু দ্য রাইট প্লেস। ডক্টর শাহ। আচ্ছা, আমাদের প্রিভেনশন শুরু হওয়া উচিত যখন মা প্রেগনেন্সির মধ্যে যাচ্ছে,
প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। সো মায়ের যদি ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার, সেটার প্রপার ট্রিট করা, তার রিস্ক ফ্যাক্টরকে প্রপার ট্রিট করা, যাতে লো বার্থ ওয়েট বেবি না হয় সেটা চেষ্টা করা, কারণ দেখা গেছে লো বার্থ ওয়েট বেবির হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স খুব বেশি। তারপরে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ছোটো বাচ্চা যখন বড় হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, তখন প্রপার লাইফস্টাইল, প্রপার ডায়েট, এক্সারসাইজ, স্লিপ টাইম, এগুলো প্রপারলি মেনটেন করা, বডি ওয়েট মেনটেন করা। তারপর যখন আরও বয়স বাড়ছে, যখন ধরুন ব্লাড প্রেশার এসে গেল, উইথ অল প্রিকশনস, প্রাইমোডিয়াল প্রিকশন করার, প্রিভেনশন করার পরেও, তখন আমাদের আর্লি ডায়াগনোসিস করতে হবে, যেটা ডক্টর গাঙ্গুলি বললেন এইমাত্র। তো আর্লি ডায়াগনোসিস করার পর আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমাদের যদি বডি ওয়েট আমরা 7 to 10% রিডাকশন করতে পারি, তার সাথে সাথে ব্লাড প্রেশারের প্রপার মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারটাকে টার্গেটের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের যে লং টার্ম আউটকাম, যেটা টু ডিক্রিজ দ্য মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, যেটা আমাদের মেইন উদ্দেশ্য, যেটা আমাদের হার্ট, কিডনি, লিভার, ব্রেন, চোখ, নার্ভকে সেফ রাখবে, সেটা আমাদের মেইন উদ্দেশ্য। এইভাবে ফলো করলেই আশা করি সবাই ভালো থাকবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করব। সুরক্ষা ডায়াগনস্টিক্স প্রেজেন্টস ভালো থাকুন। চিকিৎসকরা যা যা পরামর্শ দিলেন আপনারাও মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।